Bismillahirrahmanirrahim. Hello, my dear students. How are you? I am fine. I hope you are safe and sound. Uh, our online class 2020 class 9 in subject English second topics rules of tag questions. First, what is tag question? প্রথমত আমরা জানবো ট্যাগের অর্থ কি, দ্বিতীয়ত জানবো কোশ্চেনের অর্থ কি। তো প্রথমে ট্যাগ অর্থ জুড়ে দেওয়া আর কোশ্চেন অর্থ প্রশ্ন। সুতরাং ট্যাগ কোশ্চেনের অর্থ হচ্ছে যে প্রশ্ন জুড়ে দেওয়া, অর্থাৎ কথোপকথনের সময়, আমি ডেফিনেশনটা বলছি, কথোপকথনের সময় বক্তার বক্তব্য শেষে শ্রোতার সম্মতি ও সত্যতা যাচাই লক্ষ্যে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। আমরা একটা উদাহরণ মাধ্যমে জানতে পারি, যেমন বার্ডস ক্যান ফ্লাই। আমরা যদি এটার ট্যাগ কোশ্চেন দিই তখন কি হবে, তা আমাদের আগে হিসেব করতে হবে বাক্যটা পজিটিভ আছে না নেগেটিভ আছে। এরপর আমাদের সাবজেক্ট কি সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, এখানে আমার অক্সিলারি ভার্ব আছে কিনা দেখতে হবে। আমরা যদি সাবজেক্ট ধরে নিই বার্ডস, প্লুরাল আছে, অবশ্যই আমাদের সাবজেক্ট হবে কি দে, সাবজেক্ট হবে দে। এরপরে আমার এখানে অক্সিলারি ভার্ব আছে ক্যান, আর বাক্যটা আছে নেগেটিভ, আমাকে ট্যাগটা করতে হবে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ করতে ক্যান নট, এই সংক্ষিপ্ত রূপ কান্ট, ক্যান নটের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে কান্ট। দ্বিতীয়ত আমরা জানবো যে ট্যাগ কোশ্চেনে সাধারণত কি কি সাবজেক্ট ব্যবহৃত। আমরা সবসময় দেখি যে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টগুলো ব্যবহৃত হয় আই, উই, হি, শি, দে, ইট, দেয়ার ইত্যাদি দিয়ে এই সাবজেক্টগুলো ব্যবহৃত হয়। তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো। আমি আবার বলছি, ট্যাগ কোশ্চেনে যে সাবজেক্টগুলো ব্যবহৃত হয় আই, উই, ইউ, হি, শি, দে, দেয়ার, ইট ইত্যাদি ইত্যাদি সাবজেক্টগুলো সবসময় ব্যবহৃত হয়। এরপর আমাদের দ্বিতীয়ত যে জিনিসটা জানতে হবে সেটা হলো আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় 24টি। এটার মধ্যে প্রাইমারি অক্সিলারি আছে, মডাল অক্সিলারি আছে। অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপগুলো আমাদের মনে রাখতে হবে, যেমন ইজ নট এর সংক্ষিপ্ত রূপ ইজেন্ট, ক্যান নট এর সংক্ষিপ্ত রূপ কান্ট, শেল নট এর সংক্ষিপ্ত রূপ শান্ট, উইল নট এর সংক্ষিপ্ত রূপ ওন্ট, এরপরে মাস্ট নট এর সংক্ষিপ্ত রূপ মাজেন্ট ইত্যাদি ইত্যাদি। আমাদের এই অক্সিলারি ভার্বগুলোর সংক্ষিপ্ত রূপ জানতে হবে। যদি আমাদের স্টেটমেন্টটা নেগেটিভ হয় তখন আমাদের অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপটা লিখতে হবে। অবশ্যই আমাদের জানতে হবে যে স্টেটমেন্টটি পজিটিভ হলে ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ, এবং স্টেটমেন্টটি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেনটা হবে পজিটিভ। আমি আবারও বলছি, স্টেটমেন্টটি পজিটিভ হলে ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ, এবং স্টেটমেন্টটি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেনটা হবে পজিটিভ অথবা অ্যাফার্মেটিভ, পজিটিভ অথবা অ্যাফার্মেটিভ। আরো কিছু রুল জানতে হবে, যেমন আমরা কিভাবে ট্যাগ কোশ্চেনটি করব এবং শেষ পর্যন্ত কিভাবে এর উত্তরটা দিয়ে দিব। মূল সেন্টেন্স অপরিবর্তিত অবস্থায় বসে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের যে স্টেটমেন্টটি আমি পাবো ওখানে আমি পরীক্ষার খাতায় মূল সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থা আমাকে লিখতে হবে, এরপর একটা কমা আমাকে দিতে হবে। 2 নম্বর যেটা মনে রাখতে হবে সেটা হলো নেগেটিভ ট্যাগ কোশ্চেনের অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ বসে। আমরা যখন স্টেটমেন্টটি পজিটিভ হবে তখন আমার ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ হবে। অ্যাফার্মেটিভ হলে আমার যে অক্সিলারি ভার্ব আসবে ওটার সংক্ষিপ্ত রূপ লিখতে হবে। 3 নম্বর, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সব সময় প্রনাউনে হয়। ধরো আমার স্টেটমেন্টে আছে স্টুডেন্টস, পিপল, তখন আমার ট্যাগ কোশ্চেনের ট্যাগ অংশে অবশ্যই তো আমার পিপল লিখতে পারবো না, আবার স্টুডেন্টসও লিখতে পারবো, আমাকে অবশ্যই প্রনাউনে নিতে হবে। বা নাম থাকলে রহিম বা করিম ইত্যাদি ইত্যাদি কোনো নাম থাকলে আমাকে অবশ্যই প্রনাউনে নিতে হবে।
পরবর্তী মনে রাখতে হবে ট্যাগ কোশ্চেনের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। ট্যাগ কোশ্চেনের শেষে সবসময় প্রশ্নবোধক চিহ্ন বসে। আমার উত্তর সঠিক, আমি সবকিছু ভালোভাবে দিলাম, কিন্তু আমি প্রশ্নবোধক চিহ্ন দিইনি, আমার উত্তরটা ভুল হবে, তখন নাম্বারটা পাবো না, আমি নাম্বার কেটে দিই। তাহলে অবশ্যই মনোযোগ সহকারে আমাকে ট্যাগ কোশ্চেনের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অক্সিলারি ভার্ববিহীন বাক্যে ডু, ডাজ, ডিড দিয়ে ট্যাগ করতে হবে। কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, 24টা অক্সিলারি ভার্ব যদি আমি কোনোটার একটাও না পাই, তখন আমি কি করব? টেন্স, নাম্বার অফ পারসন অনুযায়ী আমাকে অবশ্যই ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। আমরা এখানে 3টা উদাহরণ আছে, 3টা উদাহরণের সাহায্যে আমরা উপরের রুলগুলোর সাথে একটু মিলিয়ে নিব। যেমন হি ইজ ক্রাইং, এখানে সাবজেক্ট আছে হি, অক্সিলারি ভার্ব আছে ইজ, এরপরে ক্রাইং, হি ইজ ক্রাইং, সে কাঁদছে। এখন আমরা দেখতে পাচ্ছি বাক্যটা অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ। আমার ট্যাগ কোশ্চেনটা অবশ্যই করতে হবে নেগেটিভ, তাহলে পুরো বাক্যটা অপরিবর্তিত অবস্থা বসে। এরপরে অক্সিলারি ভার্ব বাক্যটা নেগেটিভ হলে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ, আবার বাক্যটা অ্যাফার্মেটিভ হলে ট্যাগটা হবে নেগেটিভ। তাহলে আমার বাক্যটা আছে অ্যাফার্মেটিভ আছে, আমি অবশ্যই ট্যাগ কোশ্চেনটা করতে হবে নেগেটিভ। তাহলে অক্সিলারি ভার্ব ইজ আছে, ইজ নট এর সংকেত রূপটা আছে ইজেন্ট। এরপর সাবজেক্ট এখানে হি আছে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট অবশ্যই হি প্রোনাউনে চলে গেল। পরের রুলে আছে, পরের একটা বাক্য ফিশেস কান্ট সুইম, ফিশেস কান্ট সুইম, মাছেরা সাঁতার কাটতে পারে না। তো বাক্যটা কি অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে তোমরা অবশ্যই লক্ষ্য করছো। ফিশেস সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল এটা নির্ণয় করতে হবে, অক্সিলারি ভার্ব আছে না নাই এটা মনে রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাক্যটা নেগেটিভ, আমার ট্যাগটা করতে হবে অ্যাফার্মেটিভ। সাবজেক্ট আছে ফিশেস, প্লুরালে আছে, অবশ্যই আমাকে প্লুরালের জন্য ওই প্রোনাউনটি বেছে নিতে হবে। যেমন তাহলে ফিশেস প্লুরালে থাকলে অবশ্যই আমরা দে দিব, দে। এরপর আছে অক্সিলারি ভার্ব কান্ট, তার মানে আমার ট্যাগটা করতে হবে অ্যাফার্মেটিভ, তার মানে ক্যান দে। বাক্যের শেষে অবশ্যই আমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অক্সিলারি ভার্বের বাক্যে ডু, ডাজ, ডিড দিয়ে ট্যাগ করতে হয়। তাহলে আমাদের দে প্লেড ওয়েল, তারা ভালো খেলেছিল। তোমরা লক্ষ্য করো এই বাক্যে সাবজেক্ট কে, অক্সিলারি ভার্ব কোনটা, এরপর বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ অবশ্যই তোমরা লক্ষ্য করো। তাহলে দে সাবজেক্ট আছে, প্লে এটা ফার্স্ট টেন্স আছে, ফার্স্ট ফর্ম, অবশ্যই আমাদের অক্সিলারি ভার্ব নেই। ফার্স্ট ফর্ম থাকার কারণে আমরা অবশ্যই, তোমরা বলো ডু, ডাজ, ডিড থেকে আমরা কোনটা নিব? অবশ্যই আমরা ডিড নিব, যেটা ফার্স্ট ফর্মে আছে। তাহলে ডিড। আর বাক্যটা কি অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে একটু ফলো করো। তাহলে বাক্যটা অবশ্যই অ্যাফার্মেটিভ আছে, আমার ট্যাগটা করতে হবে নেগেটিভ। তাহলে ফার্স্ট ফর্ম হওয়ার কারণে আমরা দিতে পারি ডিড, ডিড নট এর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে ডিডেন্ট, আর সাবজেক্ট দে, আর প্রশ্নবোধক চিহ্ন। পরবর্তীতে আমরা যাচ্ছি একটু অপেক্ষা করো তোমরা। একটু অপেক্ষা করো তোমরা। কোন সেন্টেন্সে
অক্সিলারি ভার্ব যদি সংক্ষিপ্ত অথবা সংকুচিত কন্ট্রাক্টেড, যেটাকে আমরা ইংরেজিতে বলি সংকুচিত ফরমে থাকে তখন মূল ভার দেখে ডেকোরেশন করতে হবে। ডেকোরেশন করতে এটা সহজ রূপ। কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যদি সংক্ষিপ্ত অথবা সংকুচিত ফরমে থাকে তখন মূল ভার্ব দেখে ডেকোরেশন করতে হবে। একটা উদাহরণ মাঝে আমরা দেখে নেই। অর্থাৎ যদি এরকম থাকে d প্লাস b1 তখন কি বুঝাবো? এরপরে আছে d প্লাস b3, এরপরে s প্লাস b1, আবার s প্লাস b3, s এর লগে আমরা ing দিতে পারি আর b3 দিতে পারি। তাহলে এখানে d দ্বারা কি বুঝাবে দেখো তোমরা, d প্লাস b1, b1 বলতে আমরা বুঝি ভার্বের বেস ফর্ম অর্থাৎ মেইন ভার্ব কে আমরা নির্দেশ করি। তাহলে d দ্বারা এখানে উড বোঝায়। কি বোঝায়? উড বোঝায়। এরপরে d প্লাস b3, b3 কখনো তোমরা অবশ্যই লক্ষ্য করে দেখেছো যে b3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমরা d দ্বারা কি বুঝাতে পারি? হেড বুঝাতে পারি, কারণ d প্লাস হেড অর্থাৎ এখানে ভার্বের হেড যখন হবে তখন ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। আবার হ্যাভ হ্যাজও আমরা দিতে পারি। আবার d মানে হ্যাভ দেওয়া যাবে না, কারণ হ্যাভ হ্যাজে ওখানে d নেই, ওখানে হেডে আছে d। তার মানে হেড প্লাস b3 থাকলে তখন ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হবে। এরপরে s প্লাস ing, s দ্বারা কি বোঝায়? s দ্বারা কি বোঝায়? is বোঝায়। তখন s প্লাস ing আসবে তখন আমরা is বুঝবো, কারণ is এর পরে কন্টিনিউয়াস হয়। আবার s প্লাস যদি b3 আসে তখন আমরা কি বুঝবো? হ্যাজ বুঝাবে, কারণ s মানে হ্যাজে একটা s আছে আর ইজে একটা s আছে। is এর s প্লাস ing মানে is এর পরে কন্টিনিউয়াস হয় ing এর পরে s প্লাস b3 মানে হ্যাজের s আর b3 মানে হ্যাজ যখন আসবে তখন ভার্বের ফার্স্ট পার্টিসিপল আসবে। আমরা উদাহরণ মাধ্যমে ক্লিয়ার করি। যেমন like to do it, এটা কি হবে তোমরা একটু ভাবো। পরেরটা আমি লিখছি I finished, এসেছি did finished my writing। এটাও কি হবে তোমরা একটু ভাবো। আমি পরেরটা লিখছি he going to market to school। এরপরে আমরা যাচ্ছি 4 নম্বরে he done
দ্য ওয়ার্ক বা হোমওয়ার্ক। এটা কি হবে তোমরা অলরেডি চিন্তা করে ফেলছো। তো আসল প্রথমটা আমরা এর পরে অ্যাপোস্ট্রফি ডি আছে, আমরা যেটা রুলে বলছি যে সংকুচিত ফরমে আছে, অর্থাৎ ডিটা দেওয়া আছে। ডি দ্বারা আমরা কি বুঝতে হবে, তাহলে মেইন ভার্ব দেখে অবশ্যই আমাকে চিন্তা করতে হবে যে এটা এই ডি দ্বারা কি বুঝাবো, কি হেড হবে না উড হবে। এখন আমরা ডি প্লাস বি ওয়ান যদি থাকে ডি দ্বারা আমরা উড বোঝাই, তাহলে আমরা লাইকটা কি বেস ফর্মে আছে কিনা তোমরা অবশ্যই লক্ষ্য করেছো। তাহলে লাইক অবশ্যই বেস ফর্মে আছে, বাট লাইক করতে পছন্দ করো। মানে তার মানে আমরা ধরে নিতে পারি যে এটা উড, কারণ আমরা জানি যে মডেল অক্সিলারি ফর্ম মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এখন উড দিয়ে করতে পারি। তাহলে আমরা অক্সিলারি ভার্ব নিতে পারি উড। এখন ব্যাকওয়ার্ডটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, এটা আমরা অবশ্যই লক্ষ্য করেছি। অবশ্যই ব্যাকওয়ার্ডটা অ্যাফার্মেটিভ দেখা যাচ্ছে, তাহলে আমার ট্যাগটা করতে হবে নেগেটিভ। তাহলে উড নট এর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে উডেন্ট। উড নট এর সংক্ষিপ্ত রূপটা উডেন্ট, আর সাবজেক্ট এখানে আই আছে, তাহলে উডেন্ট আই উইল লাইক টু ডু ইট। পরবর্তীতে আমরা যাচ্ছি আই পরে অ্যাপোস্ট্রফি ডি দিয়েছে, ফিনিশড আছে, ফিনিশড মাই রাইটিং। অবশ্যই তোমরা লক্ষ্য করো যে আই পরে অ্যাপোস্ট্রফি ডি, এরপরে মেইন ভার্ব এখানে যেটা আছে ফিনিশড, ইডি যোগ আছে, অবশ্যই ফার্স্ট পার্টিসিপল আছে। তার মানে ফার্স্ট পার্টিসিপল মানে আমরা এখন ধরে নিতে পারি, কারণ আমরা ডি প্লাস বি ওয়ান, অর্থাৎ বি ওয়ান মানে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম যখন আসবে তখন আমরা চিন্তা করবো, কিন্তু যখন ইডি যোগ থাকবে তখন তার আমরা উড চিন্তা করতে পারবো না, কারণ উডের ফর্মে তো ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয় না, হয় হেডের ফর্মে। তাহলে হেড, তাহলে আই হ্যাড ফিনিশড মাই রাইটিং, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হেড। তাহলে বাক্যটা অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে? অবশ্যই অ্যাফার্মেটিভ। তাহলে আমার ট্যাগ কোশ্চেনটা করতে হবে কি নেগেটিভ। তাহলে যদি আমরা দিতে পারি হেড, হেড নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হেডেড। সাবজেক্ট কি আছে? আই আছে, সাবজেক্ট আই, লাস্টে দিলাম নট অফ ইন্টারোগেশন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। 3 নম্বর আমরা দিতে পারি, দেখতে পাচ্ছি যে হির পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস আছে, এরপরে গোয়িং আছে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে এস এর পরে গোয়িং কি ব্যবহার, মেইন ভার্বটা যখন আইএনজি যোগ থাকে মেইন ভার্বের সাথে, নিচে সে কোনো না কোনো একটা অক্সিলারি ভার্ব নিচ্ছে। তাহলে অবশ্যই আমরা এস দ্বারা বুঝে নিতে পারবো এস প্লাস আইএনজি, অর্থাৎ এটা ইজ বোঝায়। কি বোঝায়? ইজ বোঝায়। তাহলে ইজ নট এর সংক্ষিপ্ত রূপটা কি? বাক্যটা অ্যাফার্মেটিভ, আমরা অবশ্যই ট্যাগ কোশ্চেনটা অবশ্যই করতে হবে নেগেটিভ। তাহলে ইজ দ্বারা অবশ্যই বুঝাবো ইজ নট এর সংক্ষিপ্ত রূপ ইজ এর, আর সাবজেক্ট এখানে আছে হি, তাহলে ইজ এর হি। এরপরে হি পরে অ্যাপোস্ট্রফিতে একটা এস আছে, ডান আছে। ডান মানে মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে। তাহলে মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল মানে কি? অবশ্যই এখানে আমরা ধরে নিতে হবে s প্লাস b3, b3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, অর্থাৎ এখানে হ্যাজ আছে, তাহলে হ্যাজ। তাহলে বাক্যটা অ্যাফার্মেটিভ, একটা করতে হবে নেগেটিভ, তাহলে হ্যাজ নট এর সংক্ষিপ্ত রূপটা হবে হ্যাজন্ট, আর সাবজেক্ট এখানে আছে হি। আশা করি তোমরা বুঝতে পারছো যে ভার্বের সংক্ষিপ্ত ফর্মটা কি ব্যবহার। ডি প্লাস বি ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম, ডি প্লাস বি3 ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ হেড বুঝাবে, আর এস প্লাস আইএনজি অর্থাৎ যদি সংক্ষিপ্ত ফর্ম এস থাকে এরপরে আইএনজি থাকে তাহলে বুঝে নিতে হবে ইজ আছে, ইজ গোয়িং, ইজ প্লেইং। এরপরে এস প্লাস বি3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ হ্যাজ, হ্যাজের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। আমরা যাচ্ছি পরের রুলে। যখন কিছু শব্দ, যখন নেভার, এরপরে আছে হার্ডলি,
এরপরে স্কার্সলি, এরপরে আছে রেয়ার, আছে সিলডম। আমরা এই শব্দগুলো দেখলে তখন স্টেটমেন্টে কিভাবে ধরে নিব আমরা একটু জেনে নিই। সিলডম, ফিউ, এরপর আছে লিটল, এরপর আছে উইদাউট, এই শব্দগুলো থাকলে আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটা কি ধরে নিব আমরা একটু বলো। তাহলে আমরা অবশ্যই বাক্যটা যখন এই শব্দগুলো যখন স্টেটমেন্টে থাকবে তখন আমরা ট্যাগ কোশ্চেনটি কি অ্যাফার্মেটিভ করব না নেগেটিভ করব? অবশ্যই আমরা নেগেটিভ করব, কারণ এই শব্দগুলো অবশ্যই নেগেটিভে নেগেটিভ আছে, আমার ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। তাহলে ট্যাগ কোশ্চেনটি কি হবে? অ্যাফার্মেটিভ, অর্থাৎ পজিটিভও হবে। কারণ এই শব্দগুলো যে বাক্যে আমরা লক্ষ্য করব আমরা দেখব যে বাক্যটা নেগেটিভ রূপ ধারণ করে আছে, আমরা তখন ট্যাগ কোশ্চেনটা করব অ্যাফার্মেটিভ। আমরা একটু উদাহরণের সাহায্যে জেনে নিই। as barking dog seldom bite। তাহলে তোমরা এখন বলো এই বাক্যটা কি অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে, আর আমার সাবজেক্ট কোনটা, আমরা কি এটা অ্যাফার্মেটিভ করব না নেগেটিভ, আমার ট্যাগটা কি হবে, অক্সিলারি ভার্বটা কি হবে এখানে? অবশ্যই বার্কিং ডগস, গেগো করা কুকুর কদাচিৎ কামড়ায়। অবশ্যই আমাদের কুকুরের শব্দগুলো লক্ষ্য করে তোমরা ফলো করবে যে এখানে সিলডম আছে, অবশ্যই বাক্যটা নেগেটিভ রূপ ধারণ করে আছে। অবশ্যই এই শব্দগুলো যে বাক্যে দেখবা মনে করবে যে বাক্যটা নেগেটিভ অবস্থা আছে, আমাদের করতে হবে অ্যাফার্মেটিভ ট্যাগ। আর এখানে অক্সিলারি ভার্ব কি আছে? নাই। তাহলে অক্সিলারি ভার্ব যদি না থাকে তখন আমরা কি আনবো? আমরা আগে রুলে জেনেছি যে কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে টেন্স পারসন নাম্বার অনুযায়ী আমরা ডু, ডাজ, ডিড আনবো। অবশ্যই আমাদের সেন্টেন্স অনুসারে আমরা ডাজ আনতে পারি, যেহেতু বার্কিং ডগস, গেগো করা কুকুর কদাচিৎ কামড়ায়। এখন সাবজেক্টের দিকে ফলো করতে ডু আনবো না ডাজ আনবো? সাবজেক্ট এখানে ডগস আছে, ডগস মানে কুকুরেরা, তাহলে প্লুরাল আছে, অবশ্যই আমাদের ডু আনতে হবে। তাহলে ডু, এরপরে ডগ, ডগস এর জন্য আমরা আনতে পারি দে। তাহলে বার্কিং ডগ সিলডম বাইট, ডু দে। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, দেয়ার was little water in the jar বা ফন্ট আমরা দিতে। তাহলে বাক্যটা তোমরা ফলো করো যে বাক্যটা কি অ্যাফার্মেটিভ ফর্মে আছে না নেগেটিভ ফর্মে আছে, বাক্যের সাবজেক্টটা কি অক্সিলারি ভার্ব আছে কিনা। আমাদের তিনটা জিনিস ফলো করতে হবে যখন আমরা ট্যাগ কোশ্চেন করতে যাব। এই বাক্যের সাবজেক্ট কোনটা, অক্সিলারি ভার্ব কোনটা, বাক্যটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যখন অক্সিলারি ভার্ব না থাকবে তখন একটা রুল আসবে, অক্সিলারি ভার্ব থাকলে তখন আমরা অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেন করতে সুবিধা হবে। তাহলে এই বাক্যে অক্সিলারি ভার্ব আছে কি তোমরা অবশ্যই লক্ষ্য করো, আছে, ওয়াজ অক্সিলারি ভার্ব আছে। তাহলে সাবজেক্ট কি আছে? দেয়ার। তাহলে there was little water in the jar। আর বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? বাক্যটা অবশ্যই তোমরা লিটল লক্ষ্য করতেছো, কারণ কোনো বাক্যে নেভার, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, সিলডম, ফিউ, লিটল, উইদাউট যখন থাকবে তখন বাক্যটা নেগেটিভ হিসেবে গণ্য হবে, আর ট্যাগ কোশ্চেনটা করতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে আমরা দিতে পারি was there, was there। অবশ্যই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন খেয়াল করে দিতে হবে। আমরা যাচ্ছি পরের রুলে। একটু অপেক্ষা করো তোমরা। রুল নাম্বার 3, স্টেটমেন্ট
এসটি স্টেটমেন্টটি দুই ক্লোজ বিশিষ্ট। অবশ্যই তোমরা ক্লোজার থেকে জানতে পারো দুই ক্লোজ বিশিষ্ট হবে অর্থাৎ কমপ্লেক্স হলে মেইন ক্লোজ দেখে তখন কি করতে হবে মেইন ক্লোজ অনুসারে ট্যাগ কোশ্চেন করতে হবে। মেইন ক্লোজ অনুসারে ট্যাগ কোশ্চেন করতে হবে। আমরা একটা উদাহরণ মাধ্যমে জেনে নিতে পারি যে সেন্টেন্স স্টেটমেন্ট অর্থাৎ সেন্টেন্সে যদি দুই ক্লোজ থাকে, দুইটা ক্লোজ মানে বাক্যাংশ, বাক্যের দুইটা অংশ, দুই বাক্য বিশিষ্ট যদি হয় তখন আমরা কি করব দেখো। people believe that you take bribe. A bribe অর্থ হচ্ছে ঘুষ, B-R-I-B. People believe that you take bribe. লোকজন বিশ্বাস করে যে দেখেন এই একটা অংশ, এই আর একটা অংশ, দুইটা ক্লোজ আমাদের আছে। স্টেটমেন্টের দুই ক্লোজ বিশিষ্ট হলে মেইন ক্লোজ অনুসারে ট্যাগ কোশ্চেন করতে হবে। দেখো তাহলে মেইন ক্লোজ কোনটা একটু তোমরা লক্ষ্য করো। কেউ বলতে পারো যে মেইন ক্লোজ কোনটা? অবশ্যই ইউ টেক ব্রাইব, এটা মেইন ক্লোজ। এখন এখানে সাবজেক্ট কোনটা ট্যাগ কোশ্চেনের? এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা এটা ফলো করতে হবে, আর বাক্যটা অ্যাফার্মেটিভ কিনা নেগেটিভ এটাও ফলো করতে হবে। তাহলে সাবজেক্ট অবশ্যই ইউ আছে, এই বাক্যে মেইন ভার্ব আছে টেক, অবশ্যই আমি এখানে অক্সিলারি ভার্ব নেই। তাহলে অক্সিলারি ভার্ব যখন নাই তখন ইউর জন্য আমরা অক্সিলারি ভার্ব ইন বাক্যে ডু ডাজ ডিড ব্যবহার করি, সেটা টেন্স নাম্বার পারসন অনুসারে। আমরা টেক অবশ্যই মেইন B1 এ আছে অর্থাৎ ভার্বের বেস ফর্মে আছে, আমরা অবশ্যই কি নিব ইউ অনুসারে কি নিতে পারি আমরা ডু নিতে পারি। তাহলে বাক্যটিকে অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ আছে, নেগেটিভ অ্যাফার্মেটিভ আছে, অবশ্যই আমাদের নেগেটিভ রূপটা দিতে হবে। তাহলে ডু নটের সংক্ষিপ্ত রূপটা হবে কি ডোন্ট। তাহলে ডোন্ট ইউ বাক্যের শেষে অবশ্যই নট অফ ইন্টার অপশন দিতে হবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি। if it rains I will not come, অর্থাৎ যদি বৃষ্টি হয় তাহলে আমি আসবো না, দুই ক্লোজ বিশিষ্ট। তাহলে এটা একটা অংশ, এটা একটা অংশ, দুইটা ক্লোজ। তাহলে আমাদের অবশ্যই মেইন ক্লোজ বেছে নিতে হবে। মেইন ক্লোজ কোনটা? অবশ্যই তোমরা লক্ষ্য করছো যে আই উইল নট কাম, আমি আসবো না। প্রথমে খুঁজতে হবে সাবজেক্ট কোনটা। তাহলে সাবজেক্ট আছে আই, আর বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ ওটাও ফলো করতে হবে। এখানে বাক্যটা অবশ্যই নেগেটিভ দেখাচ্ছে, আমার ট্যাগ কোশ্চেনটা করতে হবে অ্যাফার্মেটিভ। এরপরে অক্সিলারি ভার্ব আছে না নাই প্রথমে দেখে নিতে হবে, যদি থাকে তাহলে ওটা দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে, না থাকলে অন্য ব্যবস্থা করতে হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব অবশ্যই আছে, আমরা দেখতে পাচ্ছি উইল। তাহলে উইল নট এখানে আছে, অর্থাৎ তারপর স্টেটমেন্টটি নেগেটিভ আছে, আমার ট্যাগ কোশ্চেনটা করতে হবে কি অ্যাফার্মেটিভ। তাহলে উইল আর বাক্য সাবজেক্ট আছে কি আই, উইলে। যদি বাক্যটা যদি অ্যাফার্মেটিভ থাকতো তাহলে আমরা করতাম ওন্ট, এটা নেগেটিভ আছে এই জন্য আমরা অ্যাফার্মেটিভ করলাম। তাহলে উইল আই। আমরা পরের রুলে যাচ্ছি। একটা অপেক্ষা করো তোমরা, আমরা পরের রুলে যাচ্ছি। পরের রুল সুন্দর একটা রুল, যেটা আমরা
4 দিতে পারি প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য যখন আসবে তখন আমরা দিব ইজেন্ট ইট। আর কোন যে কোনো প্রকারের উইশ থাকলে, যে কোনো প্রকারের উইশ থাকলে আমরা ডেকোরেশন অংশে দিব ডোন্ট আই। এরপরে 3 নম্বর আমরা দিতে পারি সাবজেক্ট ও বারবিহীন। সাবজেক্ট ও বারবিহীন এক্সক্লেমেটরি থাকলে বাই নোট অফ এক্সক্লেমেটরি সাইন থাকলে আমরা কি দিব ইজেন্ট ইট। ইজেন্ট ইট। আমরা উদাহরণের মাধ্যমে আমরা জেনে নিই an empty vessel sound much। অবশ্যই এটা একটা প্রবাদ বাক্য, তোমরা এর অর্থ বলতে পারবে an empty vessel sound much। এটার অর্থ হচ্ছে খালি কলসি বাজে বেশি। তাহলে প্রবাদ বাক্যটা লিখে দিলে বা রুলে যে প্রবাদ বাক্যটা অবশ্যই ইজেন্ট ইট করতে হবে। আর নরমালি করতে মন চায় তাহলে অবশ্যই এখানে সাবজেক্ট কোনটা অক্সিলারি ভার্ব আছে না এটা ফলো করতে হবে। বাক্যটা কম্পিটিটিভ নেগেটিভ, তাহলে আমরা অবশ্যই বসিয়ে দিতে পারি কি ইজেন্ট ইট। পরে আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন কেউ একজন বললো যে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কেউ একজন তোমাকে উইশ করলো বা তুমি কাউকে উইশ করলে যে হ্যাপি বার্থডে, এটার কোনো প্রকারের উইশ থাকলে তাহলে আমরা সরাসরি বাক্যটা বলার কথা ছিল কি আই সে ইউ হ্যাপি বার্থডে। তাহলে কি থাকবে এখানে ডোন্ট আই, ডোন্ট আই সরাসরি আমরা বসাই দিতে পারলাম যে হ্যাপি বার্থডে। এরপরে যদি এরকম থাকে ওয়াও, ওয়াও মানে সাবজেক্টও নাই ভার্ব নাই, তখন আমরা কি করব? শুধু একটা শব্দ আছে এক্সক্লেমেটরি একটা সাইন আছে, তখন আমরা অবশ্যই বসাই দেব কি ইজেন্ট ইট। ইজেন্ট ইট। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, hope you safe and sound। আর আশা করি ডেকোরেশন রুমগুলো বাসায় একটু চর্চা করবে, ভালো করে পড়ালেখা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।